আকাশ তোমার বাতাস। নমস্কার, আমি সৌমিত্র চট্টোপাধ্যায় আপনাদের জন্য নিয়ে এসেছি না সেই গতে বাঁধা প্রীতি শুভেচ্ছা ভালোবাসা নয়, কিন্তু সেসব তো আছেই, কিন্তু আজ আমি নিয়ে এসেছি প্রতীক্ষা। ফের আরও একটি বছরের প্রতীক্ষা। আবার কবে জ্বলে উঠবে আলো, ঢাকের বোল ছড়াবে আকাশে বাতাসে, মণ্ডপ আলো করে আবার কবে দেখা দেবেন মা দুর্গা। শক্তি মানে আমার বন্ধু শক্তি চট্টোপাধ্যায় একবার লিখেছিল, বিজয়া দশমী বড় শারীরিক। হ্যাঁ, আজ আমার কাছেও কিভাবে জানি না বিজয়া দশমী একটু অন্যভাবে ধরা দিচ্ছে। হয়তো এর মধ্যে আমার বয়সটা একটু খেলা করছে, সে যেভাবে আমাকে দেখাচ্ছে তার থেকে হয়তো আমার এই ধরনের কবিতা লিখেছি। সেই অনুভূতিটা আমি একটি কবিতায় ধরে রেখেছি। সেই কবিতাটি আপনাদের পড়ে শোনাতে ইচ্ছে করছে আমার। হলুদ রোদ্দুর কবিতাটার নাম। হলুদ রোদ্দুর, তোমার মিথ্যা সাক্ষ্য দেওয়ার দরকার নেই। আমি জানি আলো আর কয়েক প্রহর। যা ঘটতে যাচ্ছে আমি তোমাকে বলে দিতে পারি। এই নদীর পাড়ে আমি খানিকক্ষণ বসবো। কাশবন হালকা হাওয়ায় তখন ফুল ঝরাচ্ছে। আমি যখন এত দূর এসে পৌঁছেছি তখন কোথাও তো যাত্রা শুরু হয়েছিল। তারপর স্বাবয়ব থাকার জন্যে খুব লড়তেও হয়, সবটা সুখেরও নয়। হলুদ রোদ্দুর, আমরা যখন শত্রুভূমিতে জয়সূচক ভালোবাসার নিশান পুঁতে এগোচ্ছিলাম তখন তুমি কোথায় ছিলে? কালবৈশাখীর কাছে মাথা হেঁট করার সময়, বিপুল বর্ষণের দিনে পরাস্ত কাকের মতো হয়েছি যখন, কোথায় ছিলে? হলুদ রোদ্দুর, এই নদীর পাড়ে আমি আর কয়েকটা প্রহর। মনে পড়বে অর্থ শাসন আমরা কেউই অমান্য করতে পারিনি। মনে পড়ে কি ভয়ঙ্কর দুঃখের মধ্যেও মানুষগুলো কত উদ্বেল ছিল। সামনেই শীতের রাত, শুধু অন্ধকার নয়, মহকুমা মফস্বলে এক চরিতার্থ ওম নেমে আসে। তারই স্বাদ নদী পাড়ে বালিচর ধরে রাখে। হলুদ রোদ্দুর, সব সুখের ছিল, এই মিথ্যা সাক্ষ্য দেওয়ার আর দরকার নেই। এত দূরে এসে আমি আমার বিশ্লেষণকে খুঁজে পেয়েছি। আমি ভালোবাসতে পারি। এবার আজকের অনুষ্ঠানের পালা। আপনাদের স্মরণ করিয়ে দেব 102 বছর আগের এক আশ্বিনের কথা, যে আশ্বিনে বঙ্গভঙ্গের প্রতিবাদে উত্তাল হয়েছিল সমস্ত বাংলা। রবি ঠাকুর লিখেছিলেন বিখ্যাত প্রবন্ধ বিজয়া সম্মিলন। সেই লেখাটি আজ আমি আপনাদের পড়ে শোনাব। সেই তুমুল আশ্বিনে বেশ কিছু স্বদেশী জাগরণের গান রচনা করেছিলেন কবি। ভাবতে অবাক লাগে যে এক মাসে 23টি গান লিখেছিলেন রবীন্দ্রনাথ। প্রথমে বিজয়া সম্মিলন। বাংলাদেশে কতকাল হইতে কত বিজয়া দশমীর পরে ঘরে ঘরে প্রীতি সম্মিলনের সুধাস্রোত প্রবাহিত হইয়া গেছে, কিন্তু অদ্য এখানে এই যে মিলন সভা আহুত হইয়াছে, আশা করি আমাদের দেশের ইতিহাসে এই সভা চিরদিন স্মরণীয় হইয়া থাকিবে। আশা করি আজ হইতে বাংলাদেশের বিজয়া সম্মিলন যে একটি নূতন জীবন লইয়া অপূর্বভাবে পরিপুষ্ট হইয়া উঠিল, সেই জীবনধারা কোনো দুর্দিনে কোনো সুদূর কালেও যেন শীর্ণ না হয়। আমাদের সৌভাগ্যক্রমে যে মিলন উৎসব বিধাতার সংকেত মাত্রে আমাদের দেশের পাষাণ চাপা হৃদয় ভেদ করিয়া আজ অকস্মাৎ উচ্ছ্বসিত হইয়া উঠিল, আমাদের পাপে কোনো অভিশাপ কোনোদিন তাহাকে যেন শুষ্ক না করে। এতদিন বিজয়া মিলনের সীমাকে আমরা সংকীর্ণ করিয়া রাখিয়াছিলাম। যে মিলন আমাদের সমস্ত দেশের অখণ্ড ধন, তাহাকে আমরা ঘরে ঘরে খণ্ডিত করিয়া বিভক্ত করিয়া ফেলিয়াছিলাম। বিজয়া মিলনকে কেবল আমাদের আত্মীয় বন্ধুদের মধ্যে আবদ্ধ করিয়াছিলাম। এ কথা ভুলিয়াছিলাম যে যে উৎসব আমাদের সমগ্র দেশের উৎসব, সেই উৎসবে দেশের লোককে ঘরের লোক করিয়া লইতে হয়।
সেই উৎসবের দিনে শরতের অম্লান আলোকে সুবর্ণমণ্ডিত এই যে নীলাকাশ, ইহাই আমাদের গৃহের ছাদ। সেই উৎসবের দিনে শিশিরধৌত নবধান্য শ্যামলা এই নদীমালিনী ভূমি, ইহাই আমাদের গৃহপ্রাঙ্গণ। বাঙালি জননীর কোলে জন্মগ্রহণ করিয়া যে কেহ একটি একটি করিয়া বাংলা কথা আবৃত্তি করিতে শিখিয়াছে, সেদিন সেই আমাদের বন্ধু, সেই আমাদের আপন। এতকাল ইহাই আমরা যথার্থভাবে উপলব্ধি করিতে পারি নাই বলিয়া আমাদের মিলনের মহাদিন বৎসরে বৎসরে আসিয়া বৎসরে বৎসরে ফিরিয়া গেছে, সে তাহার সম্পূর্ণ সফলতা রাখিয়া যায় নাই। একাকিনী যমুনা যেমন বহুদূর যাত্রার পরে একদিন সহসা বিপুল ধারা গঙ্গার সহিত মিলিত হইয়া ধন্য হইয়াছে, পুণ্য হইয়াছে, তেমনি আমাদের বাংলাদেশের বিজয়া মিলন বহুকাল পরে আজ একটি দেশপ্লাবী সুবৃহৎ ভাবস্রোতের সহিত সংহত হইয়া সম্পূর্ণ সার্থকতা লাভ করিল। আজ হইতে এই উভয় ভাবধারা যেন মিলিত গঙ্গা যমুনার মতো আর কোনোদিন বিচ্ছিন্ন না হয়। আজ হইতে বাংলাদেশে ঘরের মিলন এবং দেশের মিলন যেন এক উৎসবের মধ্যে আসিয়া সঙ্গত হয়। আজ হইতে প্রতি বৎসরে এই দিনকে কেবল বান্ধব সম্মিলন নহে, আমাদের জাতীয় সম্মিলনের এক মহাদিন বলিয়া গণ্য করিব। যাহা আমাদের চিরপরিচিত, তাহাকে আমরা যথার্থভাবে চিনি না, এমন ঘটনা আমাদের নিজের জীবনে এবং জাতীয় জীবনে অনেক সময় দেখিতে পাওয়া যায়। যাহাকে একান্তই জানি বলিয়া মনে করি, হঠাৎ একদিন ঈশ্বর আমাদের চোখের পর্দা সরাইয়া দেন। অমনি দেখি যে তাহাকে এতদিন বুঝি নাই, দেখি যে আজ তাহার সমস্ত তাৎপর্য একেবারে নতুন করিয়া উদ্দীপ্ত হইল। সেইরূপ ঈশ্বরের কৃপায় আজ বিজয়ার মিলনকে আমরা নতুন করিয়া বুঝিলাম। এতদিন আমরা তাহার যথাযোগ্য আয়োজন করি নাই। যাহাকে সিংহাসনের উপর বসাইবার, তাহাকে আমাদের ঘরের দাওয়ার উপরে বসাইয়াছি। আজ বুঝিয়াছি যে মিলন আমাদিগকে বরদান করিবে, জয় দান করিবে, অভয় দান করিবে, সে মহামিলন গৃহপ্রাঙ্গণের মধ্যে নহে, সে মিলন দেশে। সে মিলন কেবল মাধুর্য রস নহে, সে মিলনে উদ্দীপ্ত অগ্নির তেজ আছে। তাহা কেবল তৃপ্তি নহে, তাহা শক্তি দান করে। বন্ধুগণ, আজ আমাদের চোখের পর্দা যে কেমন করিয়া সরিয়া গেছে, সেই অভাবনীয় ব্যাপারের বার্তা বাংলায় কাহাকেও নূতন করিয়া শুনাইবার নাই। এতদিন আমরা মুখে বলিয়া আসিয়াছি, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, কিন্তু জন্মভূমির গরিমা যে কতখানি, তাহা আজ আমাদের কাছে যেমন প্রত্যক্ষ হইয়া উঠিয়াছে, তেমন কি পূর্বে আর কখনো হইয়াছিল? এ কি কোনো বক্তৃতায়, কোনো উপদেশে ঘটিয়াছে? তাহা নহে। বঙ্গ ব্যবচ্ছেদ একটা উপলক্ষ স্বরূপ হইয়া সমস্ত বাঙালির হৃদয়ে এক আঘাত সঞ্চার করিতেই অমনি আমাদের যেন একটা তন্দ্রা ছুটিয়া গেল। অমনি আমরা মুহূর্তের মধ্যেই চোখ মিলিয়া দেখিতে পাইলাম বহু কোটি বাঙালির সম্মিলিত হৃদয়ের মাঝখানে আমাদের মাতৃভূমির মূর্তি বিরাজ করিতেছে। বাংলাদেশে চিরদিন বাস করিয়াও বাংলাদেশের এমন অখণ্ড স্বরূপ আমরা আর কখনো দেখি নাই। সেই জন্যই আমাদের সদ্য জাগ্রত চক্ষুর উপরে জননীর মাতৃদৃষ্টিপাত হইবা মাত্রই এমন অনায়াসে বাঙালির এত কাছে আসিয়া পড়িল। আমাদের সুখ দুঃখ, বিপদ সম্পদ, মান অপমান যে আমাদের সেই এক মাতার চিত্তে আঘাত করিতেছে, এ কথা বুঝিতে আমাদের আর কিছুমাত্র বিলম্ব হইল না। বন্ধুগণ, এতদিন স্বদেশ আমাদের কাছে একটা শব্দ মাত্র, একটা ভাব মাত্র ছিল। আশা করি আজ তাহা আমাদের কাছে বস্তুগত সত্যরূপে উজ্জ্বল হইয়া উঠিয়াছে। কারণ যাহাকে আমরা সত্যরূপে না লাভ করি,
তাহার সহিত আমরা যথার্থ ব্যবহার স্থাপন করিতে পারি না, তাহার জন্য ত্যাগ করিতে পারি না, তাহার জন্য দুঃখ স্বীকার করা আমাদের পক্ষে দুঃসাধ্য হয়। তাহার সম্বন্ধে যতই কথা শুনি, যতই কথা কই, সমস্তই কেবল কুহেলিকা সৃষ্টি করিতে থাকে। এই যে বাংলাদেশ, উহার মৃত্তিকা, ইহার জল, ইহার বায়ু, ইহার আকাশ, ইহার বন, ইহার শস্যক্ষেত্র লইয়া আমাদিগকে সর্বতোভাবে বেষ্টন করিয়া আছে, যারা আমাদের পিতা পিতামহগণকে বহু যুগ হইতে লালন করিয়া আসিয়াছে, যাহা আমাদের অনাগত সন্তান দিগকে বক্ষে ধারণ করিবার জন্য প্রস্তুত হইয়া আছে, যে কল্যাণী আমাদের পিতৃগণের অমর কীর্তি অমৃতবাণী আমাদের জন্য বহন করিয়া চলিয়াছে, আমরা তাহাকে যেন সত্য পদার্থের মতোই সর্বতোভাবে ভালোবাসিতে পারি। কেবলমাত্র ভাব ও রসসম্ভোগের মধ্যে আমাদের সমস্ত প্রীতিকে নিঃশেষ করিয়া না দিই। আমরা যেন ভালোবাসিয়া তাহার মৃত্তিকাকে উর্বরা করি, তাহার জলকে নির্মল করি, তাহার বায়ুকে নিরাময় করি, তাহার বনস্থলীকে ফলপুষ্পবতী করিয়া তুলি, তাহার নরনারীকে মনুষ্যত্ব লাভে সাহায্য করি। যাহাকে এমনই সত্যরূপে জানি ও সত্যরূপে ভালোবাসি, তাহাকেই আমরা সকল দিক দিয়া এমনি করিয়া সাজাই, সকল দিক হইতে এমনি করিয়া সেবা করি, এবং সেই আমাদের সেবার সামগ্রী প্রাণের ধনের জন্য প্রাণ দিতে কুণ্ঠিত হই না। আমি যে একা আমি নহি, আমার যেমন এই ক্ষুদ্র শরীর, তেমনি আমার যে একটি বৃহৎ শরীর আছে। আমার দেশের মাটির জল আকাশ যে আমারই দেহের বিস্তার, তাহারই স্বাস্থ্যে যে আমারই স্বাস্থ্য, আমার সমস্ত স্বদেশীয়দের সুখ দুঃখময় চিত্ত যে আমারই চিত্তের বিস্তার, তাহারই উন্নতি যে আমারই চিত্তের উন্নতি, এই একান্ত সত্য যতদিন আমরা না উপলব্ধি করিয়াছি, ততদিন আমরা দুর্ভিক্ষ হইতে দুর্ভিক্ষে, দুর্গতি হইতে দুর্গতিতে অবতীর্ণ হইয়াছি। ততদিন কেবলই আমরা ভয়ে ভীত এবং অপমানে লাঞ্ছিত হইয়াছি। একবার ভাবিয়া দেখুন, আজ যে বহুদিনের দাসত্বে পিষ্ট, অন্যাভাবে ক্লিষ্ট কেরানি সহসা অপমানে অসহিষ্ণু হইয়া ভবিষ্যতের বিচার বিসর্জন দিয়াছে, তাহার কারণ কি? তাহার কারণ তাহারা অনেকটা পরিমাণে আপনাকে সমস্ত বাঙালির সহিত এক বলিয়া অনুভব করিয়াছে। যতদিন তাহারা নিজেকে একেবারে স্বতন্ত্র বিচ্ছিন্ন বলিয়া জানিত, ততদিন তাহারা ভুল জানিত। ইহাই মায়া, এই মায়াই তাহাদিগকে ক্লিষ্ট করিয়াছে, অপমানিত করিয়াছে। মানুষ যে মৃত্যুকে ভয় করে, সেও এই ভ্রমবশতই করে। সে মনে করে আমি বুঝি স্বতন্ত্র, সুতরাং মৃত্যুতেই আমার লোভ। কিন্তু নিজেকে সকলের সহিত মিলিত করিয়া উপলব্ধি করিলেই মুহূর্তের মধ্যে মৃত্যু ভয় দূর হইয়া যায়, কারণ তখন আমি জানি সকলের সঙ্গে আমি এক, সকলের জীবনের মধ্যেই আমি জীবিত। রবীন্দ্রনাথের এই বিজয় সম্মেলন প্রবন্ধ পড়তে পড়তে আমার হঠাৎই মনে পড়ে গেল যে প্রায় এইরকম একটা উঁচু তারে বাঁধা ভাষা, এইরকম ভাষায় আমি বক্তৃতা দিয়েছিলাম একটি ছবিতে, ঘরে বাইরে, রবীন্দ্রনাথেরই উপন্যাসের ঘরে বাইরে। এবং সেখানে সন্দীপ সেই দেশপ্রেমের এবং দেশের চিত্তের জাগরণের কথাই বলেছিল, বিদেশি শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে ঘোষণা করেছিল বিদ্রোহের, ঘোষণা করেছিল স্বাধীনতার, স্বদেশ মুক্তির। সেই যে প্রসঙ্গ এসেছিল, তার মধ্যে কিন্তু অনুক্ষণই কেবলই এই বঙ্গভঙ্গের প্রসঙ্গ এসে যাচ্ছিল আমাদের অভিনয় করার সময়, বা পরিচালক চিত্রনাট্যকার যখন লিখেছিলেন তখনও। আমরা আজকে সন্দীপ এবং ঘরে বাইরে নিয়েও হয়তো আরেকটু আলোচনার মধ্যে যেতে পারি। আপাতত এই যে সমস্ত জাতীয় সত্তাকে উজ্জীবিত করে লেখা রবীন্দ্রনাথের এই যে প্রবন্ধ,
সেটা পড়তে পড়তে আমার সন্দীপের কথা মনে হলো বলে আপনাদের একটু বললাম। সন্দীপ ভালো লোক না খারাপ লোক এ নিয়ে বহু বিতর্ক উপন্যাস প্রকাশিত হওয়ার পর থেকেই চলে আসছে, এবং সন্দীপের ভেতরে তৎকালীন বিপ্লবীদের ছায়া যেমন অনেকে দেখেছেন, তেমনি আজকের দিনে অনেকেই মনে করেন যে সত্যিকারের বিপ্লবীর চরিত্র কখনোই সন্দীপের মতন হতে পারে না। এসব নিয়ে বহু তর্ক বিতর্ক আছে, কিন্তু আমি যখন সন্দীপের ভূমিকায় অভিনয় করেছিলাম সত্যজিৎ রায়ের ছবিতে, তখন আমার মনে হয়েছিল যে রবীন্দ্রনাথ হয়তো তার নিজের যে বিস্তৃত একটা বিশ্বভাবনা, যার থেকে তিনি তার স্বদেশপ্রেমও যার মধ্যে লীন হয়েছিল, তাই থেকেই হয়তো সন্দীপকে ঠিক একটা প্রতিপক্ষ হিসেবে খাড়া করেছিলেন নিখিলেশের বিপক্ষে। তো সেসব কথা যারা আলোচক, যারা বিশেষজ্ঞ তারা বলবেন। আমি এইটুকুন বলতে পারি যে সন্দীপ অভিনয় করতে আমার খুব এই কারণে ভালো লেগেছিল যে তার মধ্যে এক ধরনের দ্বিচারিতা ছিল। সে একদিক থেকে সে দেশপ্রেমিক তো নিশ্চয়ই, কিন্তু সেই সঙ্গে সে সুবিধাভোগী, সে নিজের প্রসারের জন্য অনেক কিছুই করছে। সেই জন্যই এটা অভিনেতাদের কাছে এই ধরনের দুরকমের গুণসম্পন্ন বা অপগুণসম্পন্ন চরিত্র যদি কারোর হয়, তাহলে অভিনেতাদের কাছে সেটা খুব লোভনীয় হয়। সেই থেকেই আমি সন্দীপ করেছিলাম। যাই হোক, এবারে আমরা ফিরে যাচ্ছি আবার রবীন্দ্রনাথের বিজয় সম্মিলনে। যদি আজ আমি সমস্ত দেশকেই আমি বলিয়া জানিতে পারি, তবে আমার ভয়কে, আমার লোভকে দেশের মধ্যে মুক্তিদান করিয়া দেবত্ব লাভ করিতে পারি, অসাধ্য সাধন করিতে পারি, তখন যে নিতান্ত ক্ষুদ্র সেও বৃহৎ হয়, যে নিতান্ত দুর্বল সেও সবল হইয়া ওঠে। আজ কতকাল পরে আমরা বাংলাদেশে এই সত্যের আভাস পাইয়াছি। সেই জন্যে যাহার কাছে যাহা প্রত্যাশা করি নাই তাহাও লাভ করিলাম। সেই জন্যে আমরা আপনাতে আপনি বিস্মিত হইয়াছি। সেই জন্য আজ আমাদের বাঙালির চিত্ত সম্মিলনের ক্ষেত্র হইতে যাহারা পৃথক হইয়া আছেন, তাহাদের ব্যবহার আমাদিওকে এমন কঠোর আঘাত করিতেছে। যাহারা ভয় পাইতেছেন, দ্বিধা করিতেছেন, সকল দিক বাঁচাইবার জন্য নিষ্ফল চেষ্টা করিতেছেন, তাহাদের প্রতি আমাদের অন্তরের অবজ্ঞা এমন দুর্নিবার বেগে উদ্বেল হইয়া উঠিতেছে। আমাদের মধ্যে যাহারা বিলাসে অভ্যস্ত ছিলেন, তাহার বিলাস উপকরণের জন্য লজ্জিত হইতেছেন। যাহাদিওকে চপল চিত্ত বলিয়া জানিতাম, তাহারা কঠিন ব্রত গ্রহণ করিতে কুণ্ঠিত হইতেছেন না। যাহারা বিদেশি আড়ম্বরের অগ্নিশিখায় পতঙ্গের মতো ঝাঁপ দিয়াছিলেন, তাহাদিগকে সেই সাংঘাতিক প্রলয় দীপ্তি আর প্রলুব্ধ করিতেছে না। ইহার কারণ কি? ইহার কারণ আমরা সত্য বস্তুর আভাস পাইয়াছি। সেই সত্যের আবির্ভাব মাত্রেই আমরা বৃহৎ হইয়াছি, বলিষ্ঠ হইয়াছি। এখন ঈশ্বরের কাছে একান্ত মনে প্রার্থনা করি, এই সত্য যেন ক্রমশ উজ্জ্বলতর হইয়া ওঠে। এই সত্যকে যেন আবার একদিন শিথিল মুষ্টি হইতে স্খলিত হইতে না দিই। অদ্যকার সংঘাতজনিত উত্তেজনা যখন একদিন শান্ত হইয়া আসিবে, তখন যেন জীবনের প্রতিদিন এই সত্যকে আমরা অপ্রমত্ত চিত্তে সকল কর্মে ধারণ ও পোষণ করিতে পারি। মনে রাখিতে হইবে, আজ স্বদেশের স্বদেশীয়তা আমাদের কাছে যে প্রত্যক্ষ হইয়া উঠিয়াছে, ইহা রাজার কোনো প্রসাদ বা অপ্রসাদে নির্ভর করে না। কোনো আইন পাস হোক বা না হোক, বিলাতের লোক আমাদের করুণোক্তিতে কর্ণপাত করুক বা না করুক, আমার স্বদেশ, আমার চিরন্তন স্বদেশ, আমার পিতৃপিতামহের স্বদেশ, আমার সন্তান সন্ততির স্বদেশ, আমার প্রাণদাতা, শক্তিদাতা, সম্পদদাতা স্বদেশ। কোনো মিথ্যা আশ্বাসে ভুলিব না, কাহারও মুখের কথায় ইহাকে বিকাইতে পারিব না। একবার যে হস্তে ইহার স্পর্শ উপলব্ধি করিয়াছি, সেই হস্তকে ভিক্ষাপাত্র বহনে আর নিযুক্ত করিব না। সে হস্ত
মাতৃসেবার জন্যে সম্পূর্ণভাবে উৎসর্গ করিলাম। আজ আমরা প্রস্তুত হইয়াছি। যে পথ কঠিন, যে পথ কণ্টক সংকুল, সেই পথে যাত্রার জন্য প্রস্তুত হইয়াছি। আজ যাত্রারম্ভে এখনো মেঘের গর্জন শোনা যায় নাই বলিয়া সমস্তটাকে যেন খেলা বলিয়া মনে না করি। যদি বিদ্যুৎ চকিত হইতে থাকে, বজ্রধ্বনিত হইয়া উঠে, তবে তোমরা ফিরিও না, ফিরিও না। দুর্যোগের রক্তচক্ষুকে ভয় করিয়া তোমাদের পৌরুষকে জগৎ সমক্ষে অপমানিত করিও না। বাধার সম্ভাবনা জানিয়াই চলিতে হইবে, দুঃখকে স্বীকার করিয়াই অগ্রসর হইতে হইবে। অতি বিবেচকদের ভীত পরামর্শে নিজেকে দুর্বল করিও না। যখন বিধাতার ঝড় আসে, বন্যা আসে, তখন সংযত বেশে আসে না, কিন্তু প্রয়োজন বলিয়াই আসে। তাহা ভালো মন্দ লাভ ক্ষতি দুই লইয়া আসে। যখন বৃহৎ উদ্যোগে সমস্ত দেশের চিত্ত বহুকাল নিরুদ্যমের পর প্রথম প্রবৃত্ত হয়, তখন সে নিতান্ত শান্তভাবে, বিজ্ঞভাবে, বিবেচকভাবে, বিনীতভাবে প্রবৃত্ত হয় না। শক্তির প্রথম জাগরণে মত্ততা থাকেই। তাহার বেগ, তাহার দুঃখ, তাহার ক্ষতি আমাদের সকলকেই সহ্য করিতে হইবে। সেই সমুদ্র মন্থনের বিষ ও অমৃত উভয়কেই আমাদের স্বীকার করিয়া লইতে হইবে। হে বন্ধুগণ, আজ আমাদের বিজয় সম্মিলনের দিনে হৃদয়কে একবার আমাদের এই বাংলাদেশের সর্বত্র প্রেরণ করো। উত্তরে হিমাচলের পাদমূল হইতে দক্ষিণে তরঙ্গমুখর সমুদ্রকূল পর্যন্ত, নদী জাল জড়িত পূর্ব সীমান্ত হইতে শৈলমালা বন্ধুর পশ্চিম প্রান্ত পর্যন্ত চিত্তকে প্রসারিত করো। যে চাষি চাষ করিয়া এতক্ষণে ঘরে ফিরিয়াছে, তাহাকে সম্ভাষণ করো। যে রাখাল ধেনুদলকে গোষ্ঠগৃহে এতক্ষণে ফিরাইয়া আনিয়াছে, তাহাকে সম্ভাষণ করো। শঙ্খমুখরিত দেবালয়ে যে পূজার্থী আগত হইয়াছে, তাহাকে সম্ভাষণ করো। অস্তসূর্যের দিকে মুখ ফিরাইয়া যে মুসলমান নমাজ পড়িয়া উঠিয়াছে, তাহাকে সম্ভাষণ করো। আজ সায়াহ্নে গঙ্গার শাখা প্রশাখা বাহিয়া ব্রহ্মপুত্রের কুল উপকূল দিয়া একবার বাংলাদেশের পূর্বে পশ্চিমে আপন অন্তরের আলিঙ্গন বিস্তার করিয়া দাও। আজ বাংলাদেশের সমস্ত ছায়া তরুণীবীর গ্রামগুলির উপরে এতক্ষণে যে শারদ আকাশে একাদশীর চন্দ্রমা জ্যোৎস্না ধারা অজস্র ঢালিয়া দিয়াছে, সেই নিস্তব্ধ সূচি রুচির সন্ধ্যাকাশে তোমাদের সম্মিলিত হৃদয়ের বন্দে মাতরম গীতধ্বনি এক প্রান্ত হইতে আর এক প্রান্তে পরিব্যাপ্ত হইয়া যাক। একবার করজোড় করিয়া নত শিরে বিশ্বভুবনেশ্বরের কাছে প্রার্থনা করো, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল পুণ্য হোক, পুণ্য হোক, পুণ্য হোক। হে ভগবান! যে সম্মেলনের কথা এই লেখায় এমন কৃতসংকল্প হয়ে বললেন রবি ঠাকুর, তার নানা দিক আছে, পণ্ডিতেরা সে কথা জানেন। আমি শুধু তার একটি বিষয়ের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। সেটা হচ্ছে এই যে এই রচনায় কিন্তু জননী এবং জন্মভূমি অনেকটাই একাকার। আর এই সূত্রে অন্য যে রচনার কথা মনে পড়তে বাধ্য, সেটি একটি উপন্যাস, গোরা। সেই উপন্যাসের শেষেও আছে এমনই এক গল্প, মায়ের মধ্যেই দেশমাতাকে খুঁজে পাওয়ার গল্প। এবার আমরা গোরার পাঠাভিনয় থেকে কিছু অংশ শুনব, থিয়েটার সেন্টারের প্রযোজনা। গোরা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। ভারতবর্ষ তোমার কাছে খুব সত্য, খুব স্পষ্ট?
তুমি তো দিন রাত্রি তাকে মনে রাখো, কিন্তু কিরকম করে মনে রাখো? জাহাজের কাপ্তেন যখন সমুদ্রে পাড়ি দেয়, তখন যেমন আহারে বিহারে কাজে বিশ্রামে সমুদ্র পাড়ের বন্দরটিকে সে মনের মধ্যে রেখে দেয়, আমার ভারতবর্ষকে আমি তেমনি করে মনে রেখেছি। কোথায় তোমার সেই ভারতবর্ষ? আমার এই বুকের কাম্পাসটা দিন রাত যেখানে কাঁটা ফিরিয়ে আছে সেইখানে। তোমার মার্শম্যান সাহেবের হিস্ট্রি অফ ইন্ডিয়ার মধ্যে নয়। তোমার কাঁটা যেদিকে সেদিকে কিছু একটা আছে কি? আছে না তো কি? আমি পথ ভুলতে পারি, ডুবে মরতে পারি, কিন্তু আমার সেই লক্ষ্মীর বন্দরটি আছে। সেই আমার পূর্ণ স্বরূপ ভারতবর্ষ, ধনে পূর্ণ, জ্ঞানে পূর্ণ, ধর্মে পূর্ণ। সে ভারতবর্ষ কোথাও নেই, আছে কেবল চারিদিকের এই মিথ্যেটা। এই তোমার কলকাতা শহর, এই আপিস, এই আদালত, এই গোটা কত ইট কাঠের বুদবুদ। ছো, এই যেখানে আমরা পড়ছি, শুনছি, চাকরির উমেদারি করে বেড়াচ্ছি, 10টা 5টায় ভূতের খাটনি খেটে কি যে করছি তার কিছুই ঠিকানা নেই। এই জাদুকরের মিথ্যে ভারতবর্ষটাকেই আমরা সত্য বলে ঠাউরেছি বলেই 25 কোটি লোক মিথ্যে মানকে মান বলে, মিথ্যে কর্মকে কর্ম বলে দিন রাত বিভ্রান্ত হয়ে বেড়াচ্ছি। এই মরীচিকার ভেতর থেকে কি আমরা কোনো রকম চেষ্টায় প্রাণ পাবো? আমরা তাই প্রতিদিন শুকিয়ে মরছি। একটি সত্য ভারতবর্ষ আছে, পরিপূর্ণ ভারতবর্ষ। সেইখানে স্থিতি না হলে আমরা কি বুদ্ধিতে, কি হৃদয়ে যথার্থ প্রাণ রসটা টেনে নিতে পারবো না। তাই বলছি, আর সমস্ত ভুলে কিতাবের বিদ্যে, খেতাবের মায়া, উঞ্ছবৃত্তির প্রলোভন সব টান মেরে ফেলে দিয়ে সেই বন্দরের দিকেই জাহাজ ভাসাতে হবে। ডুবি তো ডুববো, মরি তো মরবো। সাধে আমি ভারতবর্ষের সত্য মূর্তি, পূর্ণ মূর্তি কোনোদিন ভুলতে পারিনি। এসব কেবল উত্তেজনার কথা নয়, এ তুমি সত্য বলছো? সত্যই বলছি। যারা তোমার মতো দেখতে পাচ্ছে না তাদের দেখিয়ে দিতে হবে, এই তো আমাদের কাজ। সত্যের ছবি স্পষ্ট না দেখতে পেলে লোকে আত্মসমর্পণ করবে কোন উপছায়ার কাছে? ভারতবর্ষের সর্বাঙ্গীন মূর্তিটা সবার কাছে তুলে ধরো, লোকে তাহলে পাগল হয়ে যাবে। তখন কি দাঁড়ে দাঁড়ে চাঁদা সেধে বেড়াতে হবে? প্রাণ দেবার জন্য ঠেলাঠেলি পড়ে যাবে। রাত্রি যখন 2টা, সুচরিতা জাগিয়া দেখিল বাহিরে ঝমঝম করিয়া বৃষ্টি হইতেছে। মাঝে মাঝে তাহাদের মশারির আবরণ ভেদ করিয়া বিদ্যুতের আলো চমকিয়া উঠিতেছে। ঘরের কোণে যে প্রদীপ ছিল সেটা নিভিয়া গেছে। সেই রাত্রের নিস্তব্ধতায়, অন্ধকারে, অবিশ্রাম বৃষ্টির শব্দে সুচরিতার মনের মধ্যে একটা বেদনা বোধ হইতে লাগিল। ঘুরিয়া ফিরিয়া আজ সন্ধ্যাবেলাকার সমস্ত ব্যাপার তন্ন তন্ন করিয়া তাহার মনে উদয় হইল। সেই সূর্যাস্তরঞ্জিত গাড়ি বারান্দার উপর গোরার উদ্দীপ্ত মুখ স্পষ্ট ছবির মতো তাহার স্মৃতিতে জাগিয়া উঠিল, এবং তখন তর্কের যে সমস্ত কথা কানে শুনিয়া ভুলিয়া গিয়াছিল, সে সমস্তই গোরার গভীর প্রবল কণ্ঠস্বরে জড়িত হইয়া আগাগোড়া তাহার মনে পড়িল। কানে বাজিতে লাগিল, আপনারা যাদের অশিক্ষিত বলেন আমি তাদেরই দলে, আপনারা যাকে কুসংস্কার বলেন আমার সংস্কার তাই। যতক্ষণ না আপনি দেশকে ভালোবাসবেন এবং দেশের লোকের সঙ্গে এক জায়গায় এসে দাঁড়াতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার মুখ থেকে দেশের নিন্দা আমি এক বর্ণও সহ্য করতে পারবো না। এ কথার উত্তরে পানুবাবু কহিলেন, এমন করলে দেশের সংশোধন হবে কি করে? সংশোধন? সংশোধন ঢের পরের কথা। সংশোধনের চেয়েও বড় কথা ভালোবাসা, শ্রদ্ধা। আগে আমরা এক হব, তাহলেই সংশোধন ভেতর থেকে আপনিই হবে। আপনারা যে পৃথক হয়ে দেশকে খণ্ড খণ্ড করতে চান, আপনারা বলেন দেশের কুসংস্কার আছে, অতএব আমরা সুসংস্কারীর দল আলাদা হয়ে থাকব। আমি এই কথা বলি, আমি কারো থেকে শ্রেষ্ঠ হয়ে কারো থেকে পৃথক হব না, এই আমার সকলের চেয়ে বড় আকাঙ্ক্ষা। তারপর এক হলে কোন সংস্কার থাকবে, কোন সংস্কার যাবে, তা আমার দেশই জানে, এবং দেশের যিনি বিধাতা তিনিই জানেন। শেষ পর্যন্ত গোরা এসে পৌঁছয় তার ভারতবর্ষে, উদার আলো এবং উন্মুক্ত বাতাসের দেশে, মহামিলনের দেশে। দেশ শেষ পর্যন্ত মা হয়ে দেখা দেয় তার কাছে। আমার দেবীকে আমি যেখানে দেখতে পাচ্ছি, সে তো সৌন্দর্যের মাঝখানে নয়। সেখানে দুর্ভিক্ষ, দারিদ্র, সেখানে কষ্ট আর অপমান। সেখানে গান গেয়ে ফুল দিয়ে পুজো নয়, সেখানে প্রাণ দিয়ে রক্ত দিয়ে পুজো করতে হবে।
আমার কাছে সেইটাই সবচেয়ে বড় আনন্দ মনে হচ্ছে। সেখানে সুখ দিয়ে ভোলাবার কিছু নেই, সেখানে নিজের জোরে সম্পূর্ণ জাগতে হবে, সম্পূর্ণ দিতে হবে। মাধুর্য নয়, এ একটা দুর্জয় দুঃসহ আবির্ভাব। এ নিষ্ঠুর, এ ভয়ঙ্কর। এর মধ্যে সেই কঠিন ঝংকার আছে, যাতে করে সপ্তসুর একসঙ্গে বেজে উঠে তার ছিঁড়ে পড়ে যায়। মনে করলে বুকের মধ্যে উল্লাস জেগে ওঠে। আমার মনে হয় এই আনন্দই পুরুষের আনন্দ, এই হচ্ছে জীবনের তাণ্ডব নৃত্য। পুরাতনের প্রলয় যজ্ঞের আগুনের শিখার উপরে নূতনের অপরূপ মূর্তি দেখবার জন্যই পুরুষের সাধনা। রক্তবর্ণ আকাশ ক্ষেত্রে একটা বন্ধনমুক্ত জ্যোতির্ময় ভবিষ্যৎকে দেখতে পাচ্ছি। আজকেকার এই আসন্ন প্রভাতের মধ্যেই দেখতে পাচ্ছি। দেখো, আমার বুকের ভেতরে কে ডমরু বাজাচ্ছে। পরেশবাবু, এতদিন আমি ভারতবর্ষকে পাবার জন্য সমস্ত প্রাণ দিয়ে সাধনা করেছি। একটা না একটা জায়গায় বেঁধেছে। সেই সব বাধার সঙ্গে আমার শ্রদ্ধার মিল করবার জন্য আমি সমস্ত জীবন দিন রাত কেবলই চেষ্টা করে এসেছি। এই শ্রদ্ধার ভিত্তিকেই খুব পাকা করে তোলবার চেষ্টায় আমি আর কোনো কাজই করতে পারিনি। সেই আমার একটিমাত্র সাধনা ছিল। সেই জন্যেই বাস্তব ভারতবর্ষের প্রতি সত্য দৃষ্টি মেলে তার সেবা করতে গিয়ে আমি বারবার ভয়ে ফিরে এসেছি। আমি একটি নিষ্কণ্টক নির্বিকার ভাবের ভারতবর্ষ গড়ে তুলে সেই অভেদ্য দুর্গের মধ্যে আমার ভক্তিকে সম্পূর্ণ নিরাপদে রক্ষা করবার জন্যে এতদিন আমার চারিদিকের সঙ্গে কি লড়াই না করেছি। আজ এক মুহূর্তেই আমার সেই ভাবের দুর্গ স্বপ্নের মতো উড়ে গেছে। আমি একেবারে ছাড়া পেয়ে হঠাৎ একটা বৃহৎ সত্যের মধ্যে এসে পড়েছি। সমস্ত ভারতবর্ষের ভালো মন্দ, সুখ দুঃখ, জ্ঞান অজ্ঞান একেবারেই আমার বুকের কাছে এসে পৌঁছেছে। আজ আমি সত্যকার সেবার অধিকারী হয়েছি। সত্যকার কর্মক্ষেত্র আমার সামনে এসে পড়েছে। সে আমার মনের ভিতরকার ক্ষেত্র নয়, সেই বাইরের ৫৫ কোটি লোকের যথার্থ কল্যাণ ক্ষেত্র। গোরার এই নবলব্ধ অনুভূতির প্রবল উৎসাহের বেগ পরেশকেও যেন আন্দোলিত করিতে লাগিল। তিনি আর বসিয়া থাকিতে পারিলেন না, চৌকি ছাড়িয়া উঠিয়া দাঁড়াইলেন। আমার কথা কি আপনি ঠিক বুঝতে পারছেন? আমি যা দিনরাত্রি হতে চাচ্ছিলুম অথচ হতে পারছিলুম না, আজ আমি তাই হয়েছি। আমি আজ ভারতবর্ষীয়। আমার মধ্যে হিন্দু, মুসলমান, খ্রিস্টান কোনো সমাজের কোনো বিরোধ নেই। আজ এই ভারতবর্ষের সকলের জাতি আমার জাত, সকলের অন্নই আমার অন্ন। দেখুন, আমি বাংলার অনেক জেলায় ভ্রমণ করেছি, খুব নিচ পল্লীতেও আতিথ্য নিয়েছি। আমি কেবল শহরের সভায় বক্তৃতা করেছি তা মনে করবেন না। কিন্তু কোনো মতেই সকল লোকের পাশে গিয়ে বসতে পারিনি। এতদিন আমি আমার সঙ্গে সঙ্গেই একটা অদৃশ্য ব্যবধান নিয়ে ঘুরেছি, কিছুতেই সেটাকে পেরোতে পারিনি। পরেশবাবু, আজ প্রাতঃকালে সম্পূর্ণ অনাবৃত চিত্তখানি নিয়ে একেবারে আমি ভারতবর্ষের কোলের উপরে ভূমিষ্ঠ হয়েছি। মাতৃক্রোড় যে কাকে বলে, এতদিন পরে তা আমি পরিপূর্ণভাবে উপলব্ধি করতে পেরেছি। অনুষ্ঠানের সূচনায় আমি ঘরে বাইরে এবং সেই সূত্রে সন্দীপের কথা এনেছিলাম। আবার সেই কথা একটু ফিরবো, আমরা গোরার সূত্রেই ফিরব। কারণ গোরায় যেভাবে দেশ এবং মাতৃমূর্তি মিলে গেল, অনেকটা সেই সুরেই তো কথা বলে সন্দীপ। দেশকে মা বলে, সেই মায়ের জন্য এমনকি সে যে কোনো অন্যায় করতেও পিছপা নয়। কিন্তু আমরা জানি ততদিনে তার এক প্রতিপক্ষ তৈরি করে ফেলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। সেই প্রতিপক্ষের নাম নিখিলেশ। সে আবার দেশকে মা ডেকে আন্দোলনের নামে জাতীয়তাবাদী ভাবাবেগের বান ডাকাতে নারাজ। না, আর এসব কঠিন কথা না। আসুন আমরা ঘরে বাইরের পাঠাবিনয় থেকে কিছু অংশ শুনি। তবে বলাই বাহুল্য, এটা কিন্তু ঘরে বাইরে যে চিত্ররূপ হয়েছিল,
যে ফিল্ম সত্যজিৎ রায় তৈরি করেছিলেন তার সাউন্ড ট্র্যাক নয়, এটা সম্পূর্ণ স্বতন্ত্র রেকর্ডিং। প্রথমে সন্দীপের কথা শোনা যাবে বিমলার জবানিতে। প্রথম যেদিন সন্দীপ এলো তাদের বাড়ি, অন্য সব মেয়ের মতো বিমলাও শুনল তার তেজস্বী ভাষণ চিকের আড়াল থেকে। শেষে একসময় তার সামনে ঝাপসা হয়ে এলো ঘর এবং বাইরের ভাগাভাগি। এমন সময় সন্দীপবাবু স্বদেশী প্রচার করবার জন্যে তার দলবল নিয়ে আমাদের ওখানে এসে উপস্থিত হলেন। বিকেলবেলায় আমাদের নাট মন্দিরে সভা হবে। আমরা মেয়েরা দালানের একদিকে চিক ফেলে বসে আছি। সন্দীপবাবু যখন বক্তৃতা দিতে লাগলেন, আর এই বৃহৎ সভার হৃদয় দুলে দুলে ফুলে ফুলে উঠে কুল ছাপিয়ে ফেসে যাবার জো হলো, তখন তার সে এক আশ্চর্য মূর্তি দেখলুম। আমার চোখের সামনে যেটুকু চিকের আড়াল ছিল সে আমি সইতে পারছিলাম না। কখন নিজের অগোচরে চিক খানিকটা সরিয়ে ফেলে মুখ বের করে তার মুখের দিকে চেয়েছিলাম আমার মনে পড়ে না। একসময় দেখলুম কালপুরুষের নক্ষত্রের মতো সন্দীপবাবুর উজ্জ্বল দুই চোখ আমার মুখের উপর এসে পড়ল। সেদিন একটা অপূর্ব আনন্দ এবং অহংকারের দীপ্তি নিয়ে বাড়ি ফিরে এলুম। সন্ধেবেলা আমার স্বামী যখন ঘরে এলেন, আমি জিজ্ঞাসা করলুম, সন্দীপবাবু আর কতদিন এখানে আছেন? কাল সকালেই রংপুরে রওনা হবেন। কাল সকালেই? হ্যাঁ, সেখানে তার বক্তৃতার সময় স্থির হয়ে গেছে। কোনো মতে কালকের দিনটা থেকে গেলে হয় না? সে তো সম্ভব নয়, কিন্তু কেন বলো দেখি? আমার ইচ্ছা আমি নিজে উপস্থিত থেকে তাকে খাওয়াবো। না না, সে কাজ নেই। কেনই বা কাজ নেই? আমি সন্দীপকে বলবো, যদি কোনো রকমে সম্ভব হয় তাহলে কাল সে থেকে যাবে। এরপর সেই বিতর্ক, যে বিতর্ক যথাক্রমে নিখিলেশ এবং সন্দীপের জবানিতে কার্যত উদার সার্বজনীন দৃষ্টিভঙ্গির সঙ্গে চরমপন্থী জাতীয়তাবাদের বিরোধ। শেষে সেই বিতর্কে একসময় দেশ ও বিশ্ব, ঘর ও বাহির, পুণ্য এবং পাপও জড়িয়ে যায়। সন্দীপবাবু ইচ্ছে করে আমার স্বামীর সঙ্গে তর্ক বাঁধিয়ে দিলেন। বন্দে মাতরম মন্ত্র সম্বন্ধে আমার স্বামীর মত কি তিনি জানতেন। সেইটি উল্লেখ করে বললেন, দেশের কাজে মানুষের কল্পনাবৃত্তির যে একটা জায়গা আছে, সেটা কি তুমি মানো না নিখিল? একটা জায়গা আছে মানি, কিন্তু সব জায়গায় তা মানি নে। দেশ জিনিসকে আমি খুব সত্যরূপে নিজের মনে জানতে চাই এবং সকল লোককে জানাতে চাই। এত বড় জিনিসের সম্বন্ধে কোনো মন ভোলাবার জাদুমন্ত্র ব্যবহার করতে আমি ভয়ও পাই, লজ্জাও বোধ করি। তুমি যাকে মায়ামন্ত্র বলছো, আমি তাকেই বলি সত্য। আমি দেশকে সত্যই দেবতা বলে মানি। আমি নরনারায়ণের উপাসক, মানুষের মধ্যেই ভগবানের সত্যকার প্রকাশ, তেমনি দেশের মধ্যে। এ কথা যদি সত্যি বিশ্বাস করো, তবে তোমার পক্ষে এক মানুষের সঙ্গে অন্য মানুষের, সুতরাং এক দেশের সঙ্গে অন্য দেশের ভেদ নেই। সে কথা সত্য, কিন্তু আমার শক্তি অল্প। অতএব নিজের দেশের পূজার দ্বারাই আমি দেশ নারায়ণের পূজা করি। পূজা করতে নিষেধ করিনি, কিন্তু অন্য দেশে যে নারায়ণ আছেন তার প্রতি বিদ্বেষ করে সে পূজা কেমন করে সমাধা হবে? বিদ্বেষও পূজার অঙ্গ। কিরাতবেশী মহাদেবের সঙ্গে লড়াই করেই অর্জুন বড় লাভ করেছিলেন। আমি তোমাকে সত্য বলছি সন্দীপ, দেশকে দেবতা বলিয়ে যখন তোমরা অন্যায়কে কর্তব্য, অধর্মকে পুণ্য বলে চালাতে চাও, তখন আমার হৃদয় লাগে বলেই আমি স্থির থাকতে পারি না। আমি যদি নিজের স্বার্থ সাধনের জন্য চুরি করি, তাহলে নিজের প্রতি আমার যে সত্য প্রেম, তারই কি মূলে ঘা দিই নে? ইংরেজ, ফরাসি, জার্মান, রুশ এমন কোন সভ্য দেশ আছে যার ইতিহাস নিজের দেশের জন্য চুরির ইতিহাস নয়? সে চুরির জবাবদিহি তাদের করতে হবে, এখনো করতে হচ্ছে। ইতিহাস এখনো শেষ হয়ে যায়নি। বেশ তো, আমরাও তাই করব। আপনি কি বলেন? আমি বেশি সূক্ষ্মে যেতে চাইনি। আমি মোটা কথাই বলবো। আমি মানুষ, আমার লোভ আছে। আমি দেশের জন্য লোভ করব। আমি কিছু চাই, যা আমি কার্য করব। আমার রাগ আছে, আমি দেশের জন্য রাগ করব। আমি কাউকে চাই, যাকে কার্য করব।
যার উপরে আমি আমার এতদিনের অপমানের শোধ তুলব। আমার মোহ আছে আমি দেশকে নিয়ে মুগ্ধ হব। আমি দেশের এমন একটি প্রত্যক্ষ রূপ চাই, যাকে আমি মা বলবো, দেবী বলবো, দুর্গা বলবো, যার কাছে আমি বলিদানের পশুকে বলি দিয়ে রক্তে ভাসিয়ে দেব। বন্দে মাতরম, বন্দে মাতরম। এসো পাপ, এসো সুন্দরী, তব চুম্বন অগ্নি মদিরা রক্তে ফিরুক সঞ্চরী। অকল্যাণীর বাজুক শঙ্খ, ললাটে লেপিয়া দাও কলঙ্ক। নির্লাজ কালো কলুষ পঙ্খ, বুকে দাও প্রলয়ঙ্করী। শেষ পর্যন্ত নিখিলেশ বুঝতে পারে জাতীয়তাবাদী আন্দোলনের মধ্যে অসুখটা ঠিক কোথায়। সেই অসুখ স্পষ্ট হয়ে ওঠে তার সঙ্গে তার মাস্টারমশাইয়ের কথাবার্তায়। বাড়ি ফিরে এসে মাস্টারমশাইকে ডেকে পাঠালুম। তিনি মাথা নেড়ে বললেন, আর কল্যাণ নেই। ধর্মকে সরিয়ে দিয়ে দেশকে তার জায়গায় বসিয়েছি। এখন দেশের সমস্ত পাপ উদ্ধত হয়ে ফুটে বেরোবে, তার আর কোনো লজ্জা থাকবে না। আপনি কি মনে করেন এই কাজ? আমি জানি নে, কিন্তু পাপের হাওয়া উঠেছে। দাও দাও, তোমার এলাকা থেকে ওদের এখনই বিদায় করে দাও। আর একদিন সময় দিয়েছি, পরশু এরা সব যাবে। দেখো, আমি একটি কথা বলি। বিমলাকে তুমি কলকাতায় নিয়ে যাও। এখান থেকে তিনি বাইরেটাকে সংকীর্ণ করে দেখছেন, সব মানুষের সব জিনিসের ঠিক পরিমাণ বুঝতে পারছেন না। ওকে তুমি একবার পৃথিবীটা দেখিয়ে দাও, মানুষকে, মানুষের কর্মক্ষেত্রকে উনি একবার বড় জায়গা থেকে দেখে নিন। আমিও ওই কথাই ভাবছিলাম। কিন্তু আর দেরি করো না। দেখো নিখিল, মানুষের ইতিহাস পৃথিবীর সমস্ত দেশকে, সমস্ত জাতকে নিয়ে তৈরি হয়ে উঠছে। এই জন্য পলিটিক্সেও ধর্মকে বিকিয়ে দেশকে বাড়িয়ে তোলা চলবে না। অনুষ্ঠানের সময় ফুরিয়ে এলো। শেষ করবার আগে আরেকটু ইতিহাসে ডুব দিই। না, ভয় নেই, খুব গভীর কোনো হিতোপদেশ আপনাদের শোনাবো না, বরং একে খানিকটা অ্যানেকডোটই বলতে পারেন। ঘরে বাইরে সন্দীপকে নিয়ে অ্যানেকডোট। বস্তুত এক কাল্পনিক চরিত্র সন্দীপ এবং ঐতিহাসিক চরিত্র বিপ্লবী অরবিন্দ ঘোষকে নিয়ে অ্যানেকডোট। অরবিন্দ ঘোষ কি রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাসের সন্দীপ? প্রশ্নটি প্রায় বোমার মতো বিস্ফোরিত হয়ে রবীন্দ্রনাথকে চমকেতেও বিচলিত করেছিল। বিব্রত রবীন্দ্রনাথকে পত্রিকায় পত্র লিখে প্রতিবাদ করতে হয়। এই বিপাকে ফেলার মতো ঘটনাটি ঘটিয়েছিলেন রবীন্দ্রনাথের সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচিত সুবিখ্যাত ঐতিহাসিক ডাক্তার যদুনাথ সরকার। যদুনাথ সরকার রবীন্দ্রনাথ, নিবেদিতা সহ স্বদেশী আন্দোলনের বহুতর নেতাদের সম্মানিত বন্ধু। তিনি যেহেতু অরবিন্দপন্থীদের মত ঘনিষ্ঠভাবে জানতেন এবং রবীন্দ্রনাথের মতো জানা ছিল, তাই যখন সন্দীপের মুখে বন্দে মাতরম পত্রিকায় প্রকাশিত অনেক কথার প্রতিধ্বনি শুনলেন, তখন সিদ্ধান্ত করে বসলেন রবীন্দ্রনাথ স্বদেশী দল ত্যাগের পর অরবিন্দ মতের বিষয়ে তাঁর অসন্তোষ ঘরে বাইরে উপন্যাসের মধ্যে দিয়ে প্রকাশ করেছেন। তাঁর লেখার প্রথমাংশই বাংলার বিরাট স্বদেশী আন্দোলনের ভারতীয় জীবন সম্বন্ধে রচিত এই উপন্যাসটিতে রবীন্দ্রনাথ অরবিন্দ ঘোষের বক্তব্যের উত্তর দিয়েছেন। আমাদের দেশে মল্লযোদ্ধারা পরস্পরকে পাকড়াবার আগে পরস্পর সেলাম ঠোকে, আমাদের কবিরাও তাই করেন। বর্তমান জাতীয়তাবাদী আন্দোলনের সূচনাকালে রবীন্দ্রনাথ তাঁর সেরা স্টাইলে অরবিন্দের উপর দীর্ঘ কাব্য নমস্কার জানিয়েছিলেন। অরবিন্দ রবীন্দ্রের লহ নমস্কার। ভারতীয় জাতীয়তার প্রেরণায় উদ্বুদ্ধ দ্রষ্টা পুরুষ অরবিন্দ রবীন্দ্রনাথ সম্পর্কে অনুরূপ মধুর ভাবনায় ছিলেন। তারপর তাঁরা যুদ্ধে অবতীর্ণ। এই লেখাটি বেরিয়েছিল মডার্ন রিভিউ পত্রিকার 1919 সালের নভেম্বর সংখ্যায়। রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাসের ইংরেজি অনুবাদ দ্য হোম অ্যান্ড দ্য ওয়ার্ল্ডের সমালোচনা প্রসঙ্গে। রবীন্দ্রনাথ তো চমকিত। যদুনাথ সরকারের মতো ঐতিহাসিক তাঁকে খুবই বিপজ্জনক অবস্থায় ঠেলে দিয়েছেন। অরবিন্দ হলেন সন্দীপ। রবীন্দ্রনাথ আহমেদাবাদের জনৈক পত্রলেখকের উত্তরে ঝটিতি এক পত্র প্রকাশ করলেন মডার্ন রিভিউয়ের জানুয়ারি 1920 সংখ্যায়, যার মধ্যে প্রথমত তিনি অরবিন্দের চরিত্র ও প্রতিভার মুক্ত প্রশস্তি করলেন, দ্বিতীয়ত জানালেন
তিনি অরবিন্দের রাজনৈতিক আদর্শ সম্বন্ধে যথেষ্ট অবহিত নন। শান্তিনিকেতন থেকে লেখা 30শে নভেম্বর 1919 তারিখের পত্রটির অনুবাদ এরকম: প্রিয় মহাশয়, যদুবাবু আমার বইয়ের উপর যে আলোচনা করেছেন তা আমি এখনো পড়িনি, কিন্তু আমার নিশ্চিত ধারণা তিনি অবশ্যই বলতে চাননি যে অরবিন্দ ঘোষ আমার কাহিনী সন্দীপের সমস্তরের মানুষ। আমাদের সাম্প্রতিক রাজনৈতিক সাহিত্যের সঙ্গে আমার খাপছাড়া উপর পরিচয়। আমি এখনো পর্যন্ত অরবিন্দ ঘোষের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কি তা নির্দিষ্টভাবে জানি না, কিন্তু সুনিশ্চিতভাবে জানি যে তিনি মহান ব্যক্তি, আমাদের মধ্যে মহত্তমদের একজন। তাই তাঁর বন্ধুদেরও তাকে ভুল বোঝবার সম্ভাবনা আছে। ব্যক্তিগতভাবে আমি তাঁর সম্বন্ধে যা অনুভব করি তা কেবল তার আধ্যাত্মিক গভীরতা সম্বন্ধে শ্রদ্ধা ও সমাদরেই আবদ্ধ নেই। তাঁর প্রসারিত দূরদৃষ্টি, সেই সঙ্গে অসামান্য কল্পনার অন্তর্দৃষ্টি ও প্রকাশ সামর্থ্যে সমৃদ্ধ সাহিত্য প্রতিভা সম্বন্ধেও বলবৎ। তিনি যথার্থই এক দেহে ঋষি এবং কবি। আজকের অনুষ্ঠান শেষ কথা এসে পৌঁছলাম, নাকি আজ আর কোনো শেষ কথা নেই? গানও নেই। আজ ছেঁড়া ছাতা রাজছত্র এক হয়ে মিলে গেছে এক অনন্ত বিজয়ায়, ভাসান যাত্রায়। আজ আর শেষ কথাটি কোনো গানে বলবো না। সেই কথাটি ধরা থাক ঢাকের বলে, যে ঢাক আজ বেজে উঠবে বিসর্জনের লগ্নে, তারপর ঘুমিয়ে পড়বে, ফের জেগে উঠবে আগামী বছর আরেকটি পূজার দিনে। নমস্কার।